নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একবার হাজির হয়েছি গল্প তরণী নিয়ে। আজ গল্পের ভেলায় ভাসতে ভাসতে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই অত্যাধুনিক সমাজে ঘটে যাওয়া এক অন্যায়ের বিরুদ্ধে নেওয়া প্রতিশোধের কাহিনী। সাহিত্যিক ফরিদ আহমেদের লেখা অন্যায়ের প্রতিশোধ এই শীর্ষকের অবলম্বনে গল্পতরণীর উপস্থাপনায় আজকের গল্প কাহিনী অন্যায়ের প্রতিশোধ। গল্পটি শুরুর পূর্বে বলে রাখি, আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই আপনাদেরকে অনুরোধ, অবশ্যই হেডফোন ব্যবহার করবেন এবং গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প অন্যায়ের প্রতিশোধ। উপস্থাপনায় গল্পতরণী। কাকলির ফর্সা ভরাট পিঠের উপর কামার্ত ঠোঁটটা নামিয়ে আনলেন তিনি। ঠোঁট দুটোকে চিরে লাউডুগির মতো বেরিয়ে এসেছে লকলকে লোলুপ জিভ। জিভকে মখমলের মতো চামড়ায় ঠেকিয়ে আলতো করে উঠে যেতে থাকলেন পেলব ঘাড়ের দিকে। নাক দিয়ে বেরিয়ে আসছে মরুর লু হাওয়া। ফোঁস ফোঁস করে অজগর সাপের মতো ফুঁসছেন রাজীব। বান্দারবানের পাহাড়ি এলাকায় তার নিজস্ব বাগান বাড়ি, আর সেই বাগান বাড়ির পেছনে আঙিনা, আঙিনার পাশেই ঘন অরণ্য। বিশাল এক ছাতার নিচে বড়সড় একটা বিচ চেয়ারে আধশোয়া হয়ে আছেন রাজীব। পরনে কুচকানো পাজামা, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। তার গায়ের উপর হেলান দিয়ে শুয়ে আছে কাকলি। সাদা রঙের সালোয়ার আর চুমকির কাজ করা গাঢ় নীল রঙের কামিজ পরে আছে সে। দেখতে আহামরি তেমন কোনো সুন্দরী নয়, কিন্তু বনো একটা সৌন্দর্য ছড়িয়ে আছে সারা গা জুড়ে। যৌবন যেন ফেটে বেরিয়ে আসছে ওই নীল কামিজ ভেদ করে। ঠোঁটের মিহি আদর আর পিঠের উপর মরুতপ্ত গরমে অজানা শিহরণে শিরশির করে উঠল কাকলির সারা শরীর। হালকা কাঁপুনি উঠল তার কোমল দেহে। গায়ের লোমগুলো সব কদম ফুলের মতো খাঁড়া হয়ে উঠেছে। শিরায় শিরায় রক্তের প্রলয় নাচন শুরু হয়ে গিয়েছে। রাজীব মুখটাকে ঘাড়ের কাছে এনে ফর্সা জায়গাটায় দাঁত বসিয়ে ছোট্ট একটা কামড় দিলেন। তীব্র একটা ঝাঁকুনি দিয়ে উঠল কাকলির শরীর, যেন 1000 ভোল্টের বিদ্যুতের ধাক্কা খেয়েছে সে। ঘাড় থেকে রাজীবের ঠোঁট জোড়া গলা বেয়ে কাকলির বুকের কাছে চলে এলো। লো কাট কামিজ পরে বুকের সৌন্দর্যের অনেকখানি দৃশ্যমান করে রেখেছে। সেই দৃশ্যমান সৌন্দর্যে কিছুক্ষণ হুটুপুটি করে 2 পাহাড়ের বুকে 2 রক্ত জবা এঁকে দিলেন রাজীব। তারপর বুকের মাঝখানে গভীর উপত্যকা বেয়ে নেমে যেতে থাকলো তার ওই নিকোটিনে পোড়া কালো পুরু ঠোঁট দুটো। মুচড়ে উঠল কাকলির শরীরটা। চুলগুলোকে মুঠো করে ধরে রাজীবের মাথাটাকে সরিয়ে দিল সে। অস্ফুট ফ্যাস ফ্যাসে স্বরে বলল, এই বাজি, হচ্ছেটা কি শুনি? কাঁচা পাকা শ্বশ্রুর আড়াল থেকে ঝিলিক মেরে বেরিয়ে এলো রাজীবের হলুদ দাঁতগুলো। হাসছেন তিনি, তৃপ্তি মেশানো বিমল আনন্দের হাসি। ঝাঁকি দিয়ে মাথাটা কাকলির হাত থেকে মুক্ত করে খানিকটা উঁচু হয়ে কানের লতিতে আলতো করে কামড় বসালেন তিনি। মাথাটা একপাশে সরিয়ে নিতে নিতে কপট রাগ দেখায় কাকলি। দুষ্টু কোথাকার, সারাক্ষণ শুধু খাই খাই, তাই না? এত খেয়েও তোমার বুঝি খিদে মেটে না? কোনো জবাব না দিয়ে হ্যাচকা টানে কাকলিকে বুকের আরও কাছে নিয়ে আসেন তিনি। তার ব্যাকুল ঠোঁট দুটো নেমে আসে কাকলির কমলার মতোই গোলাপি ঠোঁটে
ললিপপের মতো মুখের মধ্যে পুরে নেন তিনি সেগুলো। ডান হাতটা কাকলির পিঠ বেয়ে নেমে আসে সরু কোমরে। কাস্তের মতো বাঁক খাওয়া কোমরের তীক্ষ্ণ খাঁজে হালকা একটা ভাঁজ আবিষ্কার করে ওটাকেই সজোরে খামচে ধরেন তিনি। অস্ফুট স্বরে কাকলি গুঁইয়ে ওঠে। রাজীবের বুকের কাছে আরও কাছে এসে সরে আসে। হাঁপাচ্ছে, হাঁপড়ের মতো ঘন ঘন উঠানামা করছে তার বিনন্নত পয়ধর। লাল হয়ে উঠেছে ফর্সা গাল দুটো। রাজীবের ঠোঁটের আক্রমণে কাকলির অধর যুগল আগ্রাসী হয়ে উঠেছে। আর তার বাঁ হাত কাকলির কামিজের ভেতর দিয়ে ঢুকে যায় বিনা বাধায়। বুকের পাহাড় পর্বত উপত্যকা চষে তারপর তা চলে আসে পেটের সমতল ভূমিতে। সমতল ভূমির ঠিক মাঝখানেই আগ্নেয়গিরির জ্বালামুখের মতো গভীর নাভিমূল। নাভিমূলের চারপাশে আলতো করে তর্জনী দিয়ে কয়েকবার বৃত্ত আঁকেন তিনি। ভূমিকম্পের আসন্ন অপেক্ষায় তীর তীর করে কেঁপে ওঠে সমতল ভূমি। কম্পমান সমতল ভূমি পেরিয়ে দুঃসাহসী হাতটা গড়িয়ে যেতে থাকে মসৃণ ঢালের দিকে। ঢালের ওপাশের গহন অরণ্যের মাঝে বয়ে যাওয়া কোনো একটা নদী আবিষ্কারের নেশায় কিলবিল করে ওঠে তার আঙুলগুলো। পাজামার খুঁটে এসে বেরসিকভাবে বাধা পায় সেগুলো। আর তখনই খুঁট খোলার জন্য অস্থির হয়ে ওঠে তার ওই প্রত্যাশী আঙুলগুলো। সেই মুহূর্তে মোচড় দিয়ে ওঠে কাকলি। রাজীবের বুকে দুই হাতের ঠেলা দিয়ে সরিয়ে দেয় সে। সোজা হয়ে বসে চেয়ারের উপরে। হতাশ চোখে রাজীব শুধুই কাকলির দিকে তাকিয়ে থাকে। কাকলির চোখে তখন অবশ্য দুষ্টুমি আর প্রশ্রয়ের হাসি। তা দেখে দ্রুত গতিতে আবারও ঝাঁপিয়ে পড়তে যান তিনি তার উপর। কিন্তু তার চেয়েও দ্রুততায় চেয়ার ছেড়ে দিয়ে দূরে সরে যায় কাকলি। আর তখনই বেসামালভাবে চেয়ার থেকে ঘাসের উপর উপুড় হয়ে পড়ে যায় রাজীব। তার এই বেসামাল অবস্থা দেখে খিলখিল করে হেসে ওঠে কাকলি। খুশিতে কোমরে দুই হাত রেখে এক পায়ের উপর ভর দিয়ে এক পা নেচেও নেয় সে। রাজীব তার দিকে হাতের মতো তাকিয়ে থাকতে দেখে দুই হাত দিয়ে ধীরে ধীরে কামিজটাকে উপরের দিকে উঠাতে থাকে সে। সাপ ঠিক যেভাবে সম্মোহিত করে তার শিকারকে, ঠিক সেভাবেই কাকলি যেন খেলতে থাকে রাজীবকে নিয়ে। মাথার ওপর দিয়ে কামিজটাকে খুলে নিয়ে রাজীবের দিকে ছুঁড়ে দেয় সে। সালোয়ারটাকেও নাচের ভঙ্গিমায় আস্তে আস্তে নামিয়ে দেয় পায়ের কাছে। এক পা করে দুই পা তুলে নেয় সালোয়ার থেকে। তারপর নিচু হয়ে মাটি থেকে সালোয়ারটাকে তুলে সেটিকেও রাজীবের দিকে ছুঁড়ে দেয়। কাকলির পরনে এখন শুধু টকটকে লাল রঙের একটা ব্রা আর প্যান্ট ছাড়া কিছুই নেই। এক পাশের গালটাকে একটু ফুলিয়ে জিভ এবং টাকরা দিয়ে অদ্ভুত একটা শব্দ করে সে। তারপর রাজীবের দিকে পিছন ফিরে হেলে দুলে জঙ্গলের দিকে রওনা দেয়। রাজীবের মনে হয় ঠিক যেন একটা আদুরে বিড়াল হেঁটে যাচ্ছে তার আয়েসি ভঙ্গিতে। বিড়াল নয়, আসলে বনবিড়াল, এটা মনে মনে ভাবেন রাজীব। কাল রাতে কাকলির যে রূপ তিনি দেখেছেন তাতে বিড়াল না বলে বন বিড়ালই বলা উচিত তাকে। কিছু দূর এগিয়ে একটু থেমে ঘাড় ঘুরিয়ে রাজীবের দিকে তাকায় কাকলি। চোখে তার মদির কটাক্ষ, ঠোঁটে সুস্পষ্ট আমন্ত্রণের হাসি। হাঁচড়ে পাঁচড়ে কোনো রকমে মাটি ছেড়ে উঠে দাঁড়ান রাজীব। মাথাটা ঝিমঝিম করছে তার। পা দুটো টলমল। মাত্র 2 প্যাগ হুইস্কি খেয়েছেন, এমন তো হওয়ার কথা নয়। মদ খেয়ে কখনো মাতাল হন না তিনি। সকালে ওই যে বিচ্ছিরি ওষুধটা খাবার পর থেকেই এমন মনে হচ্ছে। আসলে ওই ওষুধগুলো তিনি আগে কখনো খাননি। তার এক ঘনিষ্ঠ বন্ধু এটা এনে দিয়েছেন তাকে বিদেশ থেকে।
তিনি অবশ্য কাকলিকে খেতে বলেছিলেন। এটা শুনে কাকলি তো হেসেই খুন, বলে আমার লাগবে না, তোমার প্রয়োজন হলে তুমি খাও। গত রাতের অভিজ্ঞতা থেকে মনে হলো একটা বোধ খাওয়াই তার প্রয়োজন, তাই খেয়েছিলেন একটা সকালবেলায়। রাজীবের বন্ধু এবং রাজীব দুজনেই জন্মগতভাবে নারী প্রেমিক। শয়নে স্বপনে নারী ছাড়া অন্য কোনো ভাবনা তাদের কাজই করে না। কিভাবে নারীদের প্রেম দেখা যায় সেই স্বপ্নেই বিভোর থাকেন তারা। তবে বয়স একটু বেড়ে যাওয়ার সাথে সাথে মনের ভাবনার সাথে শরীর কেমন যেন আর তাল মেলাতে পারছে না। অবশ্য তার নিজেরও এই সমস্যা আগে কখনো হয়নি। তিনি যে বয়সীদের প্রতি আকৃষ্ট হন তার আওতায় অবশ্য কাকলি পড়ে না, কারণ কাকলি বছর 30-এর ভরাট যুবতী। কিন্তু তারপরেও কী কারণে যেন কাকলিকে দেখার পর থেকেই চুম্বকের মতো আকর্ষণ অনুভব করেছেন তিনি। পটাতে একটু সময় লেগেছে অবশ্য, এতে তিনি কিছু মনে করেননি, কারণ মেয়ে পটানোর খেলাটা তিনি বরাবর উপভোগই করেন। অনেকটা ওই মাছ ধরার মতো, ছিপ ফেললেই যদি মাছ বড়শি গিলে ফেলে তাহলে কি আর মজা আছে? যে মাছ যত বেশি খেলাবে সেই মাছ শিকার করাটাও তত বেশি আনন্দের। অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে এত সময় লাগে না তার। শুধু বড়শি নয়, একেবারে ছিপ সহ গিলে বসে তার শুরুতেই। তার নাম শুনলেই মুগ্ধ বিস্ময়ে পতঙ্গের মতো তারা ঝাঁপিয়ে পড়ে আগুনে। তার অসংখ্য বৈধ অবৈধ ব্যবসা আছে, আর তার মধ্যেই একটা হলো সিনেমায় পুঁজি বিনিয়োগ। কালো টাকাকে সাদা করার জন্য এর ভালো কোনো উপায় আর নেই। তবে সিনেমায় অর্থলগ্নি শুধু তার ব্যবসায়িক মুনাফাই নয়, আনন্দের একটা অসাধারণ জায়গাও হয়ে দাঁড়িয়েছে। ব্যবসার সাথে সামান্য একটু আনন্দ ফুর্তি এসবের মিশেল কখনোই তার কাছে আপত্তি মনে হয়নি। এতে কি বা এমন মহাভারত অশুদ্ধ হতে পারে? কম বয়সী এইসব মেয়েদের বেশিরভাগই নায়িকা হওয়ার প্রবল স্বপ্ন দেখে, আর তাদের স্বপ্ন পূরণের জন্য তাকেই বেছে নেয় তারা। এর জন্য সব কিছু করতেও প্রস্তুত থাকে তারা। অসংখ্য মেয়েকে তিনি নায়িকা বানিয়েছেন। তারা খুশি তাদের স্বপ্ন পূরণ হওয়ায়, আর তিনি খুশি এই বিনে পয়সায় আনন্দ ফুর্তি পাওয়ায়। তবে এদের মধ্যে কেউ কেউ যে ঝামেলা বাঁধায়নি তা কিন্তু নয়। নায়িকা হওয়ার আগে পর্যন্ত মহা অনুগত থাকে, কিন্তু নায়িকা হওয়ার কিছুদিন পরই তারা বিগড়ে যেতে থাকে। অল্প বয়সী সুদর্শন নায়কগুলোর সঙ্গে ঢলাঢলি শুরু করে দেয় তারা। এইসব বেলেল্লপনা আর বেয়াদবি সবসময় কি সহ্য করা যায়? বাধ্য হয়ে তাই গোটা দুয়েক নায়কের নয়নজ্যোতি অকালেই মুছে দিতে হয় তাকে। এইসব বিষয় এখন মোটামুটি সবারই জানা, তাই অনেকে তাকে সমঝেও চলে। আর চলবে নাই বা কেন? প্রাণের মায়া তো সবারই আছে। রাজীব হলো এমনই ব্যক্তি, সে তার ওই বন্ধুর দেওয়া ওষুধগুলো নিজে না খেয়ে বরং মেয়েগুলোকেই কায়দা করে খাইয়ে দিত। আর ওই ওষুধগুলো খাওয়ার পরে এক একটা মেয়ের যে উন্মত্ত অবস্থা, আর সেটাকেই সে রসিয়ে রসিয়ে উপভোগ করত। তবে শেষ মেয়েটার ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল। ওষুধ খাওয়ার পরে মেয়েটা যেন ক্ষুধার্ত বাঘিনী হয়ে উঠেছিল। চূড়ান্ত আনন্দের মুহূর্তে হঠাৎ করেই ধনুকের মতো বাঁকা হয়ে গেল মেয়েটার শরীর, আর তারপর কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার শরীর নিথর হয়ে গেল। কি যেন নামটা ছিল মেয়েটার? কি যেন নাম? ভ্রু কুঁচকে তিনি মেয়েটার নামটা মনে করার চেষ্টা করতে লাগলেন। মাথাটা ঝিমঝিম করছে এবং কষ্ট হচ্ছে তার ওই নামটা স্মরণে আনতে। হুট করেই ঝিলিক দিয়ে তার নামটা মনে পড়ল।
এবং বলে উঠল, ও বাবলি, ইয়েস বাবলি। টুকটাক মডেলিং করেছে। নায়িকা হওয়ার আশাতে একজন সহপরিচালকের সাথে সে রাজীবের কাছে এসেছিল। সেখানেই তার সাথে পরিচয়। আগুনের মতো রূপ ছিল মেয়েটার। প্রথম দেখাতে রাজীব তীব্র আকর্ষণ অনুভব করেছিল ওই মেয়েটার প্রতি। হস্তগত করতে খুব বেশি কষ্ট করতে হয়নি তাকে। সহপরিচালকের মাধ্যমে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে নায়িকা হতে গেলে আগে তাকে খুশি করতে হবে। মেয়েটিও মনে হয় এরকম কিছু একটার জন্য প্রস্তুতি ছিল। পাহাড়ের ওই বাগান বাড়িটাতে তাকে আসার জন্য প্রস্তাব দিয়েছিল এবং মেয়েটিও সেই প্রস্তাবটি লুফে নিয়েছিল। এত সহজে মেয়েটাকে স্বীকার করতে পেরে রাজীব কিন্তু বিস্মিত হননি, কারণ তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন যে সিনেমা লাইনের মেয়েগুলো নাকি এরকমই হয়, পরনির্ভরশীল, কপট, লোভী এবং উচ্চাভিলাষী। এরপর মাটি ছেড়ে উঠে দাঁড়ান রাজীব। তখন পাজাবার সামনেটা তাঁবুর মতো উঁচু হয়ে রয়েছে, সমস্ত শরীরটা যেন কামড়াচ্ছে। কাকলিকে তার এখনই চাই, তাই সে কাকলির পিছনে টলমল করে ধাওয়া করে। আর তাকে এগোতে দেখেই কাকলি খিলখিল করে হেসে ওঠে। চঞ্চলা হরিণীর মতো এক ছুটে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। নিশিতে পাওয়া মানুষের মতো কাকলিকে অনুসরণ করে রাজীবও জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। ঘন অরণ্যের মাঝে কোথাও কিন্তু কাকলিকে সে দেখতে পায়নি। শুধুমাত্র ক্ষণে ক্ষণে হাসির শব্দ ভেসে আসতে থাকে। মনে হয় কাকলি যেন তার সাথে লুকোচুরি খেলছে। হাসির শব্দকে অনুসরণ করে অন্ধের মতো এগিয়ে যেতে থাকেন তিনি। কাকলিকে ধরতে পারলে এই জঙ্গলের ভেতরেই কি ঘটবে সেটা ভেবেই চরম পুলক ছড়িয়ে পড়তে থাকে তার সারা শরীরে। হঠাৎ করেই গাছপালার আড়ালে অস্পষ্টভাবে কাকলিকে ছুটে যেতে দেখেন তিনি। বিপুল উৎসাহে সেদিকেই ছুট লাগান রাজীব। ছুটতে ছুটতে হঠাৎ করেই ব্রেক কষেন তিনি। পাহাড় চূড়োর একেবারে শিখরে এসে দাঁড়িয়েছেন তিনি। সামনেই বিশাল খাদ। একটু উঁকি দিয়ে নিচে তাকালেন। নিচে অনেক সারি সারি বিশালাকার পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনো কিছু লুকোনোর সবচেয়ে নিরাপদ জায়গা এটি, কারণ বাবলির ওই লাশটাকে বাংলো থেকে এনে এখান থেকেই নিচে ছুঁড়িয়ে দিয়েছিল তিনি। জনমানবহীন এই গহীন অরণ্যে লাশ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক সেই মুহূর্তে খসখসে একটা মৃদু শব্দে পিছন ফিরে চাইলেন রাজীব, কিন্তু তার আগেই পিঠে একটা প্রচণ্ড ধাক্কা খেলেন তিনি এবং সঙ্গে সঙ্গে নিমেষেই শূন্যে উড়ে গেলেন। আর তারপর মাথা নিচের দিকে করে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকলো ওই গহীন খাদের দিকে। বুক চিরে বেরিয়ে এলো বিকট চিৎকার, কিন্তু সেই চিৎকার ধ্বনি প্রতিধ্বনি হয়ে আকারে ছড়িয়ে পড়তে লাগলো পাহাড় থেকে পাহাড়ে। রাজীব যেখান থেকে খাদে পড়ে গিয়েছেন ঠিক সেই জায়গাটাতেই অর্ধনগ্ন শরীরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে কাকলি। ডাগর চোখ দুটোতে অশ্রুবিন্দু টলমল করছে। গাল দুটো নোনা জলে সিক্ত। পৃথিবীটাকে বড় বেশি নিষ্ঠুর আর অর্থহীন মনে হচ্ছে তার। কারণ না ফেরার দেশে যে যায় সে যে আর ফেরে না কখনো। পৃথিবীটা কেমন এত দয়ামায়াহীন। ভালোবাসার মানুষগুলো সব হারিয়ে যেতে থাকে অজানার দেশে। বড় সড়ো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কাকলির বুক চিরে। মাথাটাকে সামান্য একটু সামনের দিকে ঝুঁকিয়ে
নিচটা একবার দেখার চেষ্টা করে সে। পাহাড়ের অনেক নিচে হাত পা ছড়িয়ে ব্যাঙের মতো উপুড় হয়ে পড়ে রয়েছে রাজীব। তখন কাকলি সোজা হয়ে দাঁড়ায়, তারপর মাথাটাকে একটুখানি উঁচু করে আকাশের দিকে তাকায়, আর সেদিকে তাকিয়েই ধরা গলায় অস্ফুট স্বরে বলে, বাবলি, ভালো থাকিস বোন আমার। আর এভাবেই বাবলির জীবনে ঘটে যাওয়া এক অন্যায়ের যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা বিষয়, যা কোনো অন্যায় জাস্টিফাইড নয়। অর্থাৎ একটি অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আরও একটি অন্যায় কাজ করে ফেলব, তা কিন্তু মোটেই কাম্য নয়। আর সেই বিষয়ে আমাদেরকেই সচেষ্ট হতে হবে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়াটাই কাম্য। যাই হোক শ্রোতা বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।